যেখানে অন্যায় অবিচার সেখানেই হিরো আলম, এই কথাটি কিন্তু হিরো আলম অনেকদিন থেকে বলে আসছিলেন। সুবর্ণচরে ধর্ষণের মামলায় যখন হিরো আলম চলে গেলেন ছুটে সুবর্ণচরে, তারপর থেকে বাস অ্যাক্সিডেন্ট, ট্রাক অ্যাক্সিডেন্ট, যা কিছুই হোক না কেন, প্রচুর মানববন্ধন, সবকিছুতেই কিন্তু হাজির হয়ে যাচ্ছেন হিরো আলম। তিনি আসলেই মানব দরদী মানুষ। শেষ পর্যন্ত থেমে থাকলেন না জাহালমের ক্ষেত্রেও। তিনি বলেন, আমার নাম হিরো আলম আর তার নাম জাহালম, আমরা দুজন কিন্তু একই। আমাদের পথ হয়তো ভিন্ন, কিন্তু আমার যে অবস্থা তাতে কিন্তু জাহালমের অবস্থা আমার চাইতে আরো বেশি করুন। তিনি 3 বছর জেল খাটলেন বিনা কারণে। তার কি অপরাধ ছিল? দুদক বাংলাদেশে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষকে কষ্ট দেওয়ার জন্য? আমরা সবাই জানি, আপনারা সবাই জানেন, সোনালী ব্যাংকের প্রায় 18.5 কোটি টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে 33টি মামলা করে দুদক। মামলা ও পরবর্তী সময় 26টি মামলা চার্জশিটে সালেকের নাম ব্যবহার করা হলেও জাহালমকে সালেক নামে গ্রেপ্তার করা হয়। কেন? সালেক আর জাহালমের কি বাপ আলাদা, মা আলাদা, গ্রাম আলাদা, বাড়িঘর আলাদা? তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হলো? চেহারায় মিল আছে, কি চেহারায় মিল আছে? একটা ছবির একটু মিল পাওয়া গেলে সেই সালেক হয়ে গেল, সেই জাহালম হয়ে গেল? তার কি বাবা মা ভাই বোন 14 গোষ্ঠীতে কেউ নাই? কোন ধরনের তদন্ত? এরকম টেবিলে বসে বসে আর কত তদন্ত করবেন? আমি যখন ইলেকশন ছিলাম, আমার ওখানে পুলিশ ছিল না, আপনারা সবাই সাংবাদিকরা আপনারা ওখানে বসে বসেই বলছিলেন যে ভোট খুব সুষ্ঠুভাবে হচ্ছে। কেন আপনাদের এত জনবলের অভাব? কেন আপনাদের এত আলসেমি? কেন বসে বসে টাকা খাইতে খুব মজা লাগে? কোথায় ছিলেন আপনারা সাংবাদিকরা যখন আমি জাহালম বলছিল আমি সালেক না, আমি জাহালম? যখন আদালতে সালেক না স্যার আমি জাহালম বলছিল, তখন কোর্ট কোথায় ছিল? কোর্টের কি উচিত ছিল না যে একটা তদন্ত করা? আমি মূর্খ মানুষ, আমি তো অত কিছু জানি না। তারপরেও তো আমার মনে হয়েছে যে এটা তো কোর্টেরও একটা দায়িত্ব ছিল। সেই ছেলেটা যখন বলছে স্যার আমি অমুক না, তাহলে কেন তার তদন্ত করা হলো না? সে যে 3টা বছর এরকম ভাবে জেল খাটলো, একটা মানুষের জীবন থেকে 3টা বছর হারিয়ে গেল, সেটাকে খুব কেউ দিতে পারবে ফিরিয়ে তাকে? সেই কবরের মতো জাহালম বলছে যে জেলখানা থাকা মানে একটা কবরে থাকার মতো অবস্থা। তাহলে সে যে 3টা বছর কবর জীবন যাপন করে আসলো, সে দায়িত্বটা কে নিবে? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই বলতে চাই যে একটা নিরপরাধ মানুষও যেন একটা দিনও এভাবে জেলখানায় না থাকে। আপনাদেরকে কিভাবে বলতে হবে ক্ষুধার কসম আমি অন্যায় করি নাই, সেটা বললে আপনারা বুঝতে পারবেন যে এই লোকটা অন্যায় করে নাই। কোর্টের কাছে আমরা জানি অনেক অপরাধী এভাবে শাস্তি পায়, কিন্তু অনেক নিরপরাধ আছে যারা অসুস্থ হয়ে জেলখানায় থাকে। আমি জাহালমের কাছে শুনেছি যে অনেক অসুস্থ মানুষ, নিরপরাধ মানুষও থাকে, যাদেরকে কোর্টের কাছে অনেকবার বলা হয় যে সে এই অন্যায় করে না, এই অন্যায় করেছে, কিন্তু কোর্ট সেগুলো গায়ে মাখে না। কোর্ট সে ধারাবাহিক ভাবেই তাদের বিচার কার্যটা চালিয়ে যায়। কেন? আপনাদের এখন সময় এসেছে, যুগ আধুনিক হচ্ছে, আপনারা একটু তদন্ত করেন, একটা দিন সময় নেন, এইখানে স্পেশাল কোনো কিছু নিয়োগ করেন। আমি তো জানি না যে আপনাদের আইনের নিয়মকানুন কি আছে, আমি মূর্খ। তাতে কি, আমরা কিন্তু সাধারণ মানুষ হলে আমরা অনেক কিছু বুঝতে পারি, কিন্তু আপনারা যেটা আইনের আওতায় করে না, সেটাতে আপনারা বছরের পর বছর মানুষকে সাজা দেন। এটা কিন্তু খুবই অন্যায়। এই অন্যায়ের ফল আপনারা কিভাবে ভোগ করবেন আমি জানি না, দুদকের কি বিচার হবে আমি জানি না। আমি কিন্তু লেগেই থাকবো। আমি চাই এই প্রত্যেকটা মানুষ যারা অন্যায় করেছে সুষ্ঠু বিচার পায়। এই যে জাহালমের বউ এই যে চাকরি করছে বাচ্চাগুলার জন্য, এই যে কষ্টগুলা করছে 500 টাকা 1000 টাকার জন্য, সেইগুলা কে দিবে? সে যে এত ঋণ হয়েছে, এই ঋণগুলা কে দিবে? আমি চাই এই সবকিছু যদি গভর্নমেন্ট দিয়ে দেয় জাহালমকে, 18 কোটি টাকাও যদি জাহালমকে দিয়ে দেয়, তারপরেও জাহালমের যে সাজা, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আমি চাই এর একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। সত্যি হিরো আলম অশিক্ষিত মানুষ হলেও তিনি কিন্তু খুবই গভীরের থেকে ভেবেছেন এবং গভীর থেকে কথাগুলো বলেছেন। আমরা চাই আসলেই শাস্তি হোক এবং আমরা দেখতে চাই যে সত্যি কিভাবে এর বিচার আসলে রাষ্ট্র করে। আপনারা কি বলেন? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে হিরো আলমের কথাগুলো কতটুকু সত্যি। তো চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।